নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। 14ই সেপ্টেম্বর রাত 9টা নাগাদ 7 ঘন্টা জেরা করার পর টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করল সিবিআই। অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে সিবিআই এর বক্তব্য, তিনি তথ্য প্রমাণ লোপাটের কাজে সহায়তা করেছিলেন। তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ করেছে সিবিআই আদালতে, যেমন খবর পাওয়ার 1 ঘন্টা পরে অভিজিৎ মণ্ডল ঘটনাস্থলে এসেছিলেন। 2, ঘটনাস্থলকে ভালোভাবে ঘেরা হয়নি। 3, ঘটনাস্থলের ভিডিওগ্রাফি করা হয়নি। 4, যখন তরুণী চিকিৎসকের মৃত্যু হয়েছে তখন বলা হয়েছে তিনি অচৈতন্য। 5, রাত 11:30টায় এফআইআর করা হয়েছে। 6, সন্দীপ ঘোষের সঙ্গে অভিজিৎ বাবুর ঘটনা ঘটার সময় থেকে অনেকবার টেলিফোনে কথা হয়েছে এবং তথ্য প্রমাণ লোপাটের কাজে তিনি সহায়তা করেছেন। তাহলে বৃহৎ চক্রান্তের একজন কুশীলব হিসাবে অভিজিৎ মণ্ডলকে আপাতত চিহ্নিত করেছে সিবিআই। সরকারি কর্মী হিসাবে তিনি তথ্য প্রমাণ লোপাটের কাজে সহায়তা করেছেন, তার কর্তব্যে অবহেলা করেছেন। সন্দীপ ঘোষকে প্রথমে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল, তারপর খুন ও ধর্ষণের বিষয়কেও সামনে রেখে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে হয়তো মুখোমুখি বসিয়ে জেরা করা হবে। এই ঘটনা খবর সামনে আসে 14ই সেপ্টেম্বর রাত 9টায়। তখনও আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা মুখ্যমন্ত্রীর বাসভবনে ছিলেন। সরকারের দেয়া প্রত্যেকটা দাবি তারা মেনে নিতে সম্মত হয়েছিলেন, কিন্তু তারপর স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে বেরিয়ে এসে বলেন যে মুখ্যমন্ত্রী অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, 2.5 ঘন্টা হয়ে গেছে, আর তার পক্ষে আজকে বৈঠকে বসা সম্ভব নয়। তখন আন্দোলনরত ছাত্রছাত্রীরা বলতে থাকেন, সেই ভিডিও প্রকাশ্যে এসছে, যে আমরা তো সরকারের সব দাবিটাই মেনে নিয়েছি, আমরা তো বৈঠকে বসতে চাই। চন্দ্রিমা ভট্টাচার্য যে যুক্তির অবতারণা করেন, হাস্যকর বললেও সেই যুক্তিকে কম বলা হয়। 35 দিনের বেশি রোদ ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে তাদের সহপাঠিনীর ধর্ষণ ও খুনের বিচার চাইছে এই চিকিৎসকরা, এবং তাদের এই দাবিকে সমর্থন জানিয়েছেন বৃহত্তর নাগরিক সমাজ, সর্বস্তরের শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ। সেখানে মাত্র 2.5 ঘন্টা অপেক্ষা করতে হলো বলে মুখ্যমন্ত্রী বৈঠক করবেন না, প্রথমে এই বিষয়টাকে কিরকম যেন লেগেছিল। কিন্তু যখনই টেলিভিশন স্ক্রিনে আমরা দেখলাম, খবর আসতে শুরু করলো যে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল গ্রেপ্তার, তখন পরিষ্কার বোঝা গেল যে কেন মুখ্যমন্ত্রী 14ই সেপ্টেম্বর রাত্রে আর আন্দোলনরত চিকিৎসকদের মুখোমুখি হওয়ার সাহস পেলেন না। দেখুন, নবান্নের একটা বৈঠকে স্বাস্থ্য সচিবকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমার ওসি 6টা বেসরকারি নার্সিংহোমে ঘুরছে ভর্তির জন্য। এত অডাসিটি হয় কি করে এই নার্সিংহোমগুলো? স্বাস্থ্য সচিবকে বলেছিলেন, তুমি ডেকেছো, জিজ্ঞাসা করেছো, ইত্যাদি ইত্যাদি। স্বাস্থ্য সচিব বলেন, হ্যাঁ ম্যাডাম, আমি ডেকেছিলাম, ওরা বলেছেন ভবিষ্যতে এরকম হবে না। আমি যে কথা আগেও বলেছি, আজকেও বলছি, ডাক্তারবাবুরা এরকম হৃদয়হীন নন, পাষাণ নন। তার কাছে কোনো মানুষ গেলেন, তার মনে হচ্ছে তার শারীরিক অবস্থা ঠিক নয়, তিনি ভালো হেলথ কন্ডিশনে নেই, তো ডাক্তারবাবুরা তো পরীক্ষা নিরীক্ষা করে যদি মনে করেন যে এক্ষুনি অ্যাডমিটের দরকার, করে নেন তারা। কিন্তু যখন একাধিক বেসরকারি হসপিটাল পরীক্ষা করে দেখেছেন অভিজিৎ মণ্ডলের যে তার ভর্তি হওয়ার মতো শারীরিক অবস্থা নয়, স্বাভাবিকভাবেই তাকে তারা ভর্তি করেননি।
এখন প্রশ্ন, অভিজিৎ মন্ডল কেন ভর্তি হতে গিয়েছিলেন? এখানে একটা ট্রেন্ড আছে, সিবিআই ইডি তলব করলে অতীতে আমরা অনুব্রত সহ অনেককে দেখেছি এসএসকেএমে উডবান ওয়ানে ভর্তি হয়ে যায়। এসএসকেএম একটা কনভেনশন হয়েছিল তিলোত্তমার মৃত্যুর পর, সেখানে কুণাল সরকার, ডক্টর সুবর্ণ গোস্বামী ছিলেন। এসএসকেএম এর ডিন অফ স্টুডেন্ট বললেন যে আমাদের লজ্জা লাগে লোকে যখন বলে যে উডবান ওয়ার্ড প্রভাবশালীদের হলিডে হোম। তাই ওসি সাহেব সরকারি হসপিটালে ভর্তির সাহস করেননি, কারণ ওখানে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন, সিনিয়র চিকিৎসক অধ্যাপকরা আন্দোলনকে সমর্থন জানাচ্ছেন। সুতরাং ওখানে ভর্তি হলে খুব একটা সুবিধা হতো না, এই ভেবেই তিনি বেসরকারি হসপিটালের দরজায় কড়া নেড়েছিলেন। বিপল মনোরথ হয়ে ফিরতে হয়েছিল 6টি জায়গা থেকে, তারপর বোধহয় একটি বেসরকারি হসপিটালে ভর্তি হন। কিন্তু তারপর তো দেখলাম উনি সিবিআই এর ডাকে চলে গেলেন নিজাম প্যালেসে। 7 ঘন্টা জেরা করার পর তাকে গ্রেপ্তার করা হলো। এই খবরটা পাওয়ার পর 14ই সেপ্টেম্বর রাত্রে স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা মঞ্চে আন্দোলনরত চিকিৎসকরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এই ছেলেমেয়েরা আমার থেকে বয়সে অনেক ছোট, আমার ছেলের থেকে বয়সে তারা একটু বেশি হবে সামান্য কিছু, কার্যত সন্তান সময়ের আমাদের। আমি তাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা এভাবে উচ্ছ্বাস করবেন না। আমরা সিঁদুরে মেঘ দেখলে ডরাই, ঠিক আছে, অভিজিৎ মন্ডলকে গ্রেপ্তার, তিলোত্তমার ধর্ষণ ও হত্যা রহস্যের হয়তো একটা পর্দা উন্মোচনে সহায়তা করবে, কিন্তু এখানেই কিন্তু সব শেষ হয়ে যাচ্ছে না, বরং বলতে পারেন দ্য জার্নি হ্যাজ জাস্ট বিগান। এবং দেখুন, সিবিআই দাবি করে তারা 75% কেসের নিষ্পত্তি করেছে। এই তদন্ত করছেন সীমা পাহুজা নামে একজন অফিসার, যার আনব্লেমিশ ক্রেডেনশিয়াল আছে। তিনি ডক্টর মনমোহন সিং এবং নরেন্দ্র মোদী 2 জমানাতেই স্বর্ণ পদক পেয়েছেন, তার কাজের স্বীকৃতি স্বরূপ। আমাদের সিবিআইয়ের উপর ভরসা আছে, বিশ্বাস আছে। কিন্তু এখানে কতগুলো মৌলিক প্রশ্ন উঠছে, যে প্রশ্নর উত্তর এখনো জানা নেই। শুধু প্রশ্নগুলো আমি আমার সুধী দর্শকদের সঙ্গে শেয়ার করতে চাই। প্রথম কথা, অভিজিৎ মন্ডল থানার ওসি, তিনি সম্ভবত তার রিপোর্ট করতে হয় ডিসি নর্থের কাছে। তাহলে অভিজিৎ মন্ডল স্বতঃপ্রণোদিত ভাবে তথ্য প্রমাণ লোপাট করেছেন, ক্রাইম সিন অল্টার করেছেন, ভিডিওগ্রাফি করেননি, দেরি করে এফআইআর করেছেন, ঘটনাস্থলে এসেছেন খবর পাওয়ার 1 ঘন্টা পরে, এটা কি অভিজিৎ মন্ডল নিজের থেকে করেছেন নাকি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে করেছেন? তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যদি জানান, আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি তিনি জানিয়ে করেছেন, তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অভিজিৎ বাবুকে কি বলেছিল যে আপনি এক্ষুনি স্পটে যান, ক্রাইম সিন প্রোটেক্ট করুন, সবকিছু যাতে ঠিকভাবে হয় সেটা দেখুন? কারণ এটা মর্মান্তিক ঘটনা। একজন চিকিৎসক কর্মরত অবস্থায় তার নিজের হসপিটালে ধর্ষিতা হয়ে খুন হয়েছে। এখানে আমাদের সর্বশক্তি নিয়োগ করে হত্যা রহস্যের কিনারা করতে হবে। এই কথা যদি অভিজিৎ মন্ডলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলে থাকেন এবং অভিজিৎ মন্ডল সেই কথায় কর্ণপাত না করে থাকেন, তাহলে অভিজিৎ মন্ডল একা দায়ী। কিন্তু যদি উল্টোটা হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্মতি নিয়েই অভিজিৎ মন্ডল তার কর্তব্যের এইসব গাফিলতিগুলো করেছেন, অবহেলাগুলো করেছেন, তাহলে অভিজিৎ মন্ডল হচ্ছেন নিতান্ত আজ্ঞাবহ দাস। তাকে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে যে জিনিস করতে বলেছে, তিনি আজ্ঞাবহ দাসের মতো সেই কাজগুলোই করেছেন। অর্থাৎ তাহলে অভিজিৎ মন্ডলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সিবিআই এর ইমিডিয়েটলি তলব করা উচিত। কোনো
নান্য পন্থা, এছাড়া কিন্তু কোনো পথ নেই। অভিজিৎ মণ্ডল সন্দীপ ঘোষকে মুখোমুখি বসিয়ে জেরা করার কথা শোনা যাচ্ছে, ঠিক আছে, তাতে অনেক ক্লু বেরোতে পারে, বৃহত্তর ষড়যন্ত্রের আর কে কে কুশীলব ছিলেন সেগুলো আমরা জানতে পারি। কিন্তু অভিজিৎ মণ্ডলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের কেউ কিন্তু তলব করে সিবিআই এর জিজ্ঞাসাবাদ করা উচিত। খবরে প্রকাশ 2-3 জন পদস্থ কর্তাকে সিবিআই নাকি ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে। মনে আছে 14ই অগাস্ট মধ্যরাতে বিনীত গোয়েল ওখানে গিয়ে কি বলেছেন, যে তথ্য প্রমাণ লোপাটের কোনো অভিযোগই ওঠে না। তার টিম সমস্ত রিসোর্স অ্যাপ্লাই করে দক্ষতাকে সর্বোচ্চ স্তরে নিয়ে গিয়ে ঘটনার তদন্ত করছে। তিনি সংবাদ মাধ্যমের ঘাড়ে দোষ চাপিয়ে আই এম অ্যাংরি, আই এম অ্যাংরি, আই এম অ্যাংরি বলেছিলেন, যে সংবাদ মাধ্যম ইচ্ছাকৃতভাবে অপপ্রচার করে কলকাতা পুলিশের বদনাম করছে। অর্থাৎ যত দোষ নন্দ ঘোষ, সংবাদ মাধ্যমকে কাঠগড়ায় তুলে দিলেন কমিশনার। কিন্তু তার অধস্তন কলকাতার একটি থানার ওসিকে সিবিআই গ্রেপ্তার করেছে ক্রাইম সিনের অদল বদল, তথ্য প্রমাণ লোপাট এবং একই সঙ্গে সরকারি কর্মচারী হিসাবে কর্তব্যে অবহেলার জন্য। কোনো জবাব আছে বিনীত গোয়েলের? মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি দয়া করে বিষয়টাকে কি পরিষ্কার করে বলবেন যে কোন সাহসে অভিজিৎ মণ্ডল এই রকম ভাবে তথ্য প্রমাণ লোপাটের কাজে সহায়তা করেছিল, যেটা সিবিআই আদালতে বলছে। কলকাতা পুলিশের গায়ে কলঙ্ক লাগিয়ে দিলেন এই অভিজিৎ মণ্ডল। তাহলে আমরা শুধু অভিজিৎ মণ্ডলকে কাঠগড়ায় তুললেই কি আমাদের অশান্ত হৃদয় শান্তি পাবে, ক্ষতে প্রলেপ লাগবে? আপনাদের কি মনে হয় একা কোনো থানার ওসির পক্ষে এত বড় সিদ্ধান্ত নেওয়া সম্ভব? পুলিশ একটা শৃঙ্খলাবদ্ধ ফোর্স, তারা হায়ারার্কি মেনে চলে। একজন থানার ওসির ইমিডিয়েট বস থাকে, ইমিডিয়েট বসের পারমিশন ছাড়া একজন থানার ওসির পক্ষে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় যখন এই ধরনের ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে, তাও একটা সরকারি মেডিকেল কলেজ ও হসপিটালে চিকিৎসারত অবস্থায়। তাহলে সিবিআই কে অভিজিৎ মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে তারা যদি জানতে পারে যে তিনি নিছকই ভক্ত রামপ্রসাদ, তিনি ইচ্ছাময়ী তারার সিদ্ধান্তকে একেবারে আজ্ঞাবহ দাসের মতো পালন করেছেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাহলে যাদের ইচ্ছায় তিনি কাজগুলো করেছেন তাদের পরিচয় তো জনসমক্ষে আসা ভীষণ প্রয়োজন, কারণ এটা আমাদের সবার আন্দোলন। তিলোত্তমার ধর্ষণ ও খুনের বিচার আমরা চাই, এবং সিবিআই যেটা দাবি করেছে গভীর ষড়যন্ত্র আছে এর পিছনে, সেই গভীর ষড়যন্ত্রের কুশীলব কারা তাদেরকে বার করতে হবে সিবিআই কে। কিন্তু এখন সিবিআই কতটা এগোবে? অতীতে আমরা অনেকবার দেখেছি, অনেক ঢক্কানিনাদ করে সিবিআই, কিন্তু শেষ পর্যন্ত ওই রাজনৈতিক সবুজ সংকেতের অভাবে প্রভাবশালী, সর্বোচ্চ প্রভাবশালীকে তারা আর তলব করে না, বা তলব করলেও তারপর আর বিষয়টা নিয়ে খুব একটা এগোয় না। যেমন আমাদের রাজ্যের পুলিশের মাননীয় ডিজি রাজীব কুমার, তিনি কিন্তু অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি হিসাবে ডিজির দায়িত্বে। সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশিকা আছে যে ডিজি এমন একজন হবেন যার 2 বছরের চাকরির মেয়াদ, কোনো অ্যাডিশনাল বা ইন্টারিম ডিজি হয় না। ইউপিএসসি একটা তালিকা পাঠাবে, অনেকগুলো নাম থেকে তারা 3 জনের তালিকা পাঠাবে, সেই তালিকা থেকে রাজ্য সরকার একজনকে ডিজি হিসাবে বেছে নেবে। এক্ষেত্রে কি সেটা হয়েছে? কিন্তু ওই আইনের ফাঁক গলে
প্রিন্সিপাল সেক্রেটারি তথ্য প্রযুক্তি মন্ত্রক রাজীব কুমার, সঙ্গে অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি হচ্ছে রাজ্য পুলিশের মহানির্দেশক। তাহলে ক্লিয়ার ভায়োলেশন অফ সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট। যারা বারে বারে বলছেন না যে জুনিয়র ডাক্তাররা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কাজে যোগ দেননি, তাদেরকে এটুকু মনে করিয়ে দিতে চাই, কাঁচের ঘরে বসে কেন ঢিলটা ছুটছেন বারবার। সুপ্রিম কোর্টে একটা মামলা আছে, রাজীব কুমার করেছেন, তিনি সেখান থেকে সুরাহা পেয়েছেন, কিন্তু সেটাকে চ্যালেঞ্জ জানিয়ে সিবিআই সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে বলে আমার কাছে অন্তত খবর নেই। সারদা মামলার কি হলো? সিবিআই তদন্তের নির্দেশ 10 বছর ধরে হয়েছে। লজিক্যাল কনক্লুশনে গেছে সিবিআই, পারেনি। চিটফান্ডের মালিক কিছু এজেন্ট, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, কয়েকজন মাঝারি মাপের রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু সেই মাঝারি মাপের নেতারা যখন বলেন যে চিটফান্ড কাণ্ডে সব থেকে লাভবান হয়েছে প্রভাবশালীরা বা সর্বোচ্চ প্রভাবশালীরা, তখন কিন্তু সিবিআই সেই সর্বোচ্চ প্রভাবশালীর দরজায় কড়া নাড়ার সৎ সাহসটুকু দেখাতে পারে না, এবং সেখান থেকেই সেটিং তত্ত্বের উদ্ভব। আমি বলছি না যে সারদার সঙ্গে এই বিষয়টার যোগ আছে, আমি বলছি না। আর্থিক দুর্নীতির মামলায় দীর্ঘসূত্রিতা হয়, সেখানে প্রমাণ লোপাট হয়ে যায়, আর সারদা মামলার অনেকদিন পরে সিবিআই কিন্তু তদন্তভার হাতে নিয়েছিল, ঠিক যেমন এখানেও 100 ঘন্টা পরে তারা তদন্তভার হাতে নেয়। আবার সিবিআই দিল্লি পুলিশের সঙ্গে নির্ভয়া কাণ্ডের তদন্ত করে দোষীদের চিহ্নিত করে দেশের আইন অনুযায়ী শাস্তির বিধান সুনিশ্চিত করেছে। এখন প্রশ্ন হচ্ছে, তিলোত্তমার ধর্ষণ ও খুনের বিষয়টা সারদার মতো ধামাচাপা পড়বে না তো? আমরা ভুক্তভোগী, আমরা সিঁদুরে মেঘ ডেকলে ডরাই, তাই এত উচ্ছ্বাসের কোনো কারণ নেই। সুপ্রিম কোর্টের মনিটরিং এ সিবিআই তদন্ত করছে, আবার স্ট্যাটাস রিপোর্ট দেবে, তদন্তের গতি প্রকৃতি নিয়ে সুপ্রিম কোর্ট অসন্তোষ প্রকাশ করেনি ঠিক, বরঞ্চ কেন চালান ছাড়া ময়না তদন্ত হলো কপিল সিব্বালকে তারা এই প্রশ্ন করেছে, কপিল সিব্বাল উত্তর দিতে পারেননি। আবার স্ট্যাটাস রিপোর্ট দেবে পরবর্তী শুনানিতে সিবিআই। কিন্তু একটা জিনিস দেখুন, সারদা মামলাতে এজেন্ট, আমানতকারী, বহু মানুষ মারা গেছেন, আত্মহত্যা করেছেন। তাহলে 10 বছর হয়ে যাওয়ার পর সেই তদন্তের কি হলো? চিটফান্ডের কর্তারা জেলে আছেন, এজেন্টরা জেলে আছেন, সর্বোচ্চ প্রভাবশালী বলেছিলেন যা গেছে তা যাই যাক। তাহলে প্রকৃত বেনিফিশিয়ারি কারা সেটা তো ধরতে হবে। বলতে বাধ্য হচ্ছি, সিবিআই সেখানে নিদারুণভাবে ব্যর্থ। সেই ব্যর্থতার মুকুটে কি আরো একটা পালক লাগবে তিলোত্তমার ধর্ষণ ও খুনের তদন্তে? সিদ্ধান্ত নিতে হবে সিবিআইকে। তারা যদি নির্ভীকভাবে তদন্ত করে, সময় তাদের দিতেই হবে, কারণ এই ধরনের তদন্তে 100 ঘন্টা পরে তদন্তের দায়িত্ব হাতে নেওয়ার পর, যেখানে সলিসিটর জেনারেল সুপ্রিম কোর্টে বারবার করে বলছেন যে তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কা, এখন তো অভিজিৎ মন্ডলকে গ্রেপ্তারের পর আদালতে গিয়ে সিবিআই এটাই সাবস্টেনশিয়েট করতে চাইছে যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে। মৃতদেহের ফরেনসিক নমুনা সংগ্রহ নিয়ে বিস্তর প্রশ্ন, সেই নমুনা সংগ্রহে আবার সিভিক ভলেন্টিয়াররাও গিয়েছিল, তাই প্রচুর প্রশ্ন আছে। কিন্তু এটাও ঠিক যে এটা একটা গভীর ষড়যন্ত্রের অংশ। সেই ষড়যন্ত্রে যেমন সন্দীপ ঘোষ আছেন, অভিজিৎ মন্ডল আছেন এবং আরো অনেকে আছেন। তারা কারা?
তারা কি উত্তরবঙ্গ লবির ঘনিষ্ঠ কিছু চিকিৎসক? কোন আর্থিক কেলেঙ্কারির কথা তিলোত্তমা ফাঁস করে দিতে চেয়েছিলেন, এটা জানতে পেরেই তাকে সরিয়ে দেওয়া হলো এই পৃথিবী থেকে? মাতৃজঠরের লজ্জা সন্দীপ ঘোষ যে কি কি কাণ্ড কারখানা করেছে এখন প্রতিদিন আপনারা সিরিজের মতো করে বেরোচ্ছে কাগজে। কিন্তু সন্দীপ ঘোষ এই দুর্নীতি চক্রের একটা অংশ, পিরামিডের মতো স্ট্রাকচার। তার মাথায় বসে আছেন প্রভাবশালীরা, আর একেবারে পিরামিডের তলায় রয়েছেন একেবারে কুচো কাঁচা ছোট কিছু লোক, এখানে পয়সা খাওয়ার ক্ষেত্রে সাম্যবাদ। হয়তো সন্দীপ ঘোষ সেই পিরামিডের মাঝের একটা অংশ, খুব তলারও নয় একেবারে উপরেরও নয়, মাঝের অংশ। আর উপরের অংশের প্রত্যক্ষ আশীর্বাদে সন্দীপ ঘোষ এই কাণ্ড কারখানাটা করেছে। তার সঙ্গে হাত মিলিয়েছিলেন পুলিশের লোক, ওই হসপিটালের সঙ্গে যুক্ত অন্যান্যরা, কিছু ব্যবসায়ী যারা ওষুধ টষুধ সরবরাহ করে তারা। অভিজিৎ মণ্ডল সন্দীপ ঘোষের সঙ্গে ঘটনার পরে কতবার কথা বলেছিলেন, কল ডিটেলস রেকর্ডে সিবিআই সেটা পেয়ে গেছে। এখন সন্দীপ ঘোষকে পেয়েই, এই অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেই যদি আন্দোলনকারীরা মনে করেন যে তদন্তের কিনারা হয়ে গেছে, তারা ভুল ভাবছেন। হয়তো যে রহস্য আছে সেই রহস্যের জট কাটাতে এই গ্রেপ্তারি একটা অনুঘটকের ভূমিকা পালন করবে, তার বেশি কিছু নয়। সন্দীপ ঘোষের মাথার উপর কে ছিল? যাদের আশীর্বাদের হাত মাথায় নিয়ে সন্দীপ ঘোষের এই চৌর্যবৃত্তির সাম্রাজ্য, সেই নামগুলো তো বঙ্গবাসী জানতে চায়। শুধু তো আন্দাজে হবে না, সিবিআই কে তথ্য প্রমাণ দিতে হবে সুপ্রিম কোর্টে, তারা সেগুলো জোগাড় করুক। পশ্চিমবঙ্গের মানুষের নজর আছে সিবিআই তদন্তের প্রতি, আদালতের মতো নজরদারি করছে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের নজরদারি যদি সিবিআই তদন্তের উপর থেকে চলে যায়, তাহলে এই তদন্তের সলিল সমাধি হবে। লিখে নিন আমার কথা। যদি পশ্চিমবঙ্গের মানুষ অতন্দ্র প্রহরীর মতো তদন্তের গতি প্রকৃতির পুঙ্খানুপুঙ্খ বিষয় নজর রাখেন, তাদের প্রতিবাদ আন্দোলন যেন ফিকে না হয়ে যায়। কারণ আমাদের ঘরের মেয়ে মারা গেছে, নিদারুণ অত্যাচারের পর মারা গেছে, ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। আর স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি হচ্ছে মানবতার বিরুদ্ধে অপরাধ। যারা ভুয়ো ডাক্তার তৈরি করছে, যারা টাকার বিনিময়ে অনার্স দিচ্ছে, ফেল করা ছাত্র নাকি গোল্ড মেডেলিস্ট হয়ে যাচ্ছে, যারা মর্গের কেলেঙ্কারির সঙ্গে যুক্ত, যারা এক্সপায়ারি ডেট পার হয়ে যাওয়া ওষুধ হসপিটালে সরবরাহ করছে, সরকারি হসপিটালের সরঞ্জাম শোনা যাচ্ছে যে কোনো কোনো প্রভাবশালী তাদের নিজস্ব নার্সিংহোমে নিয়ে গেছেন। এর তদন্ত দরকার। একেবারে গোড়া থেকে যদি আপনি নির্মূল করতে না পারেন, তাহলে আগামী দিনে আবার এই ধরনের ঘটনা যে ঘটবে না তার কোনো গ্যারান্টি নেই। আমাদের সন্তান সন্ততিদের জীবনও অসুরক্ষিত হবে। গুরুত্বপূর্ণ ক্লু নিশ্চয়ই পেয়েছে সিবিআই অভিজিৎ মণ্ডলের কাছ থেকে। কেন তিনি তথ্য প্রমাণ লোপাট করেছেন? নিজেই করেছেন, তা নিজে করলে তার কি ইন্টারেস্ট? আর যদি করতে বাধ্য হন কারোর নির্দেশে, সেই নির্দেশ কে বা কারা দিয়েছিলেন সেটাও জানার অধিকার পশ্চিমবঙ্গের মানুষের আছে। তাই পথ চলা এখনো অনেকটা পথ হাঁটতে হবে, তাহলে হয়তো আমরা সুড়ঙ্গের শেষে আলোটা দেখতে পাব। সিবিআই তদন্ত নিয়ে সুপ্রিম কোর্ট অসন্তোষ প্রকাশ করেনি, ঠিক,
তারা কোনো ডাইরেক্টিভসও দেয়নি, এটাও ঠিক। সিবিআই আবার স্ট্যাটাস রিপোর্ট দেবে, কিন্তু এইটুকু বলতে পারি যে অভিজিৎ মণ্ডলের গ্রেপ্তারি শুধু এইটুকুই প্রমাণ করে যে জার্নি হ্যাজ জাস্ট বিগান। মাইলস টু গো। না হলে তিলোত্তমার ধর্ষণ ও হত্যা রহস্যের কোনো কিনারা হবে না। এবং এই অভিজিৎ মণ্ডল কলকাতা পুলিশের প্রচুর সৎ, বিবেকবান, পেশাদার কনস্টেবল, অফিসার, তাদের গায়েও কলঙ্ক লেপে দিলেন। তাদের বাড়িতেও ছেলেমেয়েরা আছেন না, তারা হয়তো প্রকাশ্যে আমাদের মতো করে প্রতিবাদে সামিল হতে পারেন না, কিন্তু ভিতরে ভিতরে তারাও হয়তো এই আন্দোলনকারীদের সঙ্গে সহমর্মিতা পোষণ করেন। তারাও নাগরিক সমাজের অংশ, এটা ভাবতে হবে। তাই সর্বস্তর থেকে অপরাধীদের চিহ্নিত করার দাবি যেন প্রতিদিনই উচ্চগ্রামে ওঠে। 16ই সেপ্টেম্বর আনন্দবাজার পত্রিকাটা খবর পেলাম যে ওই যে কার্নিভাল হয় দুর্গাপুজো, তার নাকি টেন্ডারের প্রক্রিয়া শুরু হয়েছে। ভালো, সরকার কার্নিভাল করতেই পারে, মানুষ তাদের যোগ দেবে কিনা সেটা মানুষের বিষয়। দুর্গাপুজোর সঙ্গে তো অর্থনীতি জড়িয়ে আছে, এটা তো কেউ অস্বীকার করছে না, কিন্তু উৎসবে সামিল হওয়ার না একটা মানসিকতা থাকে। সেই মানসিকতা যদি বঙ্গবাসীর থাকে তো তারা উৎসবের আনন্দে গা ভাসাবেন। আর তারা যদি মনে করেন যে এবার শুধু শাস্ত্রমতে পুজোটাই করব, উৎসব তোলা থাক পরে হবে, সেটাও তাদের চয়েস। কিন্তু হ্যাঁ, সনাতনী হিন্দু হিসাবে শাস্ত্র মতে দুর্গাপুজো আমরা করব এবং জগজ্জননীর কাছে একটাই প্রার্থনা করব করো জোরে, এই চৌর্যবৃত্তির সাম্রাজ্য থেকে 11 কোটি বঙ্গবাসীর কবে মুক্তি হবে সেটা তুমি বলে দাও মা।